মর্নিং এভরিওয়ান। নারীদের ইকুয়ালিটি, নারীদের রাইটস, নারীদের সব কিছু নিয়ে আমরা অনেক কথা শুনেছি, অনেকে বলে, কিন্তু পুরুষদের ব্যাপারে কজন আমাদের সাথে কথা বলেন বা কজন পুরুষ নিজেরা এগিয়ে আসেন কথা বলার জন্য? রাইটস কি শুধু নারীদের জন্য? পুরুষদের জন্যও তো আছে। তাই আজকে পুরুষদের অধিকার নিয়ে কথা বলতে আমাদের সাথে লাইভে এমন একজন উপস্থিত আছেন যিনি অল বেঙ্গল মেন্স রাইটের প্রেসিডেন্ট, মেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং মেন্স রাইট অ্যান্ড জেন্ডার নিউট্রাল লয়ের সাথে উনি কাজ করেন। আমাদের সাথে আছেন নন্দিনী ভট্টাচার্য ম্যাম। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু দিস লাইভ সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? খুব ভালো আছি। এই যে আমি এক্ষুনি আমার দর্শক বন্ধুদের বললাম যে পুরুষদের অধিকার, আমরা সবসময় নারীদের অধিকার নিয়ে কথা বলি, পুরুষদের অধিকার নিয়ে কেউ আমরা কথা বলি না বা খুব কমজন আছে যারা কথা বলেন। আপনি কি ভেবে এই যে পুরুষদের অধিকার নিয়ে কথা বলছেন বা স্টার্ট করেছেন, এই জায়গাটায় আপনি কিভাবে এলেন? দেখো, তুমি একটা কথা প্রথমে বললে যে পুরুষদের কি কোনো অধিকার নেই, না পুরুষদের সত্যি কোনো অধিকার নেই। এবং এটা জানবে, এটা কিন্তু শুধু আমাদের দেশে নয়, আজকে কাজ করতে গিয়ে দেখেছি বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখছি সারা পৃথিবী জুড়েই কিন্তু পুরুষ মানুষের অবস্থা খুব সঙ্গীন। কোথাও তাদের জন্য কিছুই প্রায় নেই। কোনো কোনো দেশে কিছু কিছু আছে, কিন্তু বেসিক কয়েকটা জায়গায় কিচ্ছু নেই। হ্যাঁ, যদি বলো আমি কি করে এলাম, তো আমি যে খুব বেশি কোনোদিনও মহিলাদের জন্য কথা বলতে ভালোবাসতাম এরকম নয়, কিন্তু কখনো কখনো মানে আগে তো এই প্ল্যাটফর্ম ছিল না যে বলা যায়, জানতাম না। আমার একটা সময় গিয়ে কয়েকজনের সঙ্গে দেখা হয়, তাদের মাধ্যমে জানতে পারি এটা নিয়েও কাজ হচ্ছে, তখন এটাই আসি। তার আগে কখনো কখনো বলতে মানে কোনো কোনো আলোচনায় বলতে বাধ্য হয়েছি যেহেতু নিজে মেয়ে, কিন্তু সেটা না আমি খুব মন থেকে বলিনি। মানে আমি মনে করতাম না কোনোদিন যে মেয়েদের জন্য কথা বলার খুব জাস্টিফিকেশন আছে, কারণ মেয়েদের জন্য কথা বলার জন্য সারা দেশ আছে, পার্লামেন্ট আছে, বহু এনজিওরা আছেন, আইন কানুন মানে সংসদ মন্ত্রী সবাই আছে। তাহলে মেয়েদের জন্য যদি আমি একা কথা নাও বলি তাহলেও বেশ চলবে সব কিছু। কিন্তু আমার কিন্তু বেশ অনেক অল্প বয়স থেকেই মনে হতো যে একজন পুরুষ মানুষ তিনি কিন্তু মানে একটা সময় পরে যে বিয়ে হলো, মা আর বউয়ের মাঝখানটায় পড়ে গেলেন, শ্যাম রাখি না ফুল রাখি। এবার কি হলো যে তখন উনি ভাবছেন যে কি করবো, মানে একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসেছে, তারও কিছু চাহিদা আছে। আবার এক ভদ্রমহিলা, তিনি তাকে বহুদিন কষ্ট করে বড় করেছেন, জ্বরে রাত জেগেছেন, স্কুলের বইয়ে ব্যাগ বয়েছেন, আর তো অনেক স্যাক্রিফাইস একজন মায়ের থাকে একজন সন্তানের জন্য, তাকেও তো ফেলে দেওয়া কোনো যুক্তিযুক্ত কাজ হতে পারে না। তো এবার কি হলো, দ্বন্দ্ব। মানে বউয়ের কথা শুনে মা বলছে বাবু আমায় ভুলে গেছে, আবার মায়ের কথা শুনে বউ বলছে তুমি মা মাছ বল। বিরাট দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব আমরা মেয়েরা কোনোদিন বুঝতেই পারবো না, কারণ আমাদের মা বা শাশুড়ি এবং বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে সবসময় বাপের বাড়ি প্রায়োরিটি পেয়েছে, মা প্রায়োরিটি পেয়েছে। এবার তুমি আরেকটা রোল রিভার্স ভাবো, সেই ভদ্রলোক ধর তার সেই কাপের একটি ছেলে হলো, সেই ভদ্রলোক আস্তে আস্তে বৃদ্ধ হলেন বা প্রৌঢ় হলেন, ছেলের বিয়ে হলো, ততদিনে কিন্তু তার মা চলে গেছেন। এইবার তার ছেলের বউ এলো, তার রোলটা রিভার্স হলো, তিনি শ্বশুর হলেন, ছেলের বউ যেই হলো তার ওয়াইফ ততদিনে শাশুড়ি হলেন। এইবার ঘটনাটা অন্য, যেই তিনি শাশুড়ি হলেন তার ছেলের বউ এলো, এই ভদ্রলোকের এবার অন্য জায়গায় রোল গেল। সেই ভদ্রমহিলা তার কান ধরতে শুরু করলেন, দেখেছো কি রাত করে বাড়ি ফিরছে, দেখেছো কিরকম জামা কাপড় পরছে, দেখেছো ওরা বাইরে খেয়ে বাড়ি ফিরল, আজকে আমি বাড়িতে রান্না করলাম, দেখেছো বাবু আর আমাদের কথা শুনছে না। মানে এবার কিন্তু রোল রিভার্স, এইবার কিন্তু উনি চলে গেছেন বাবু মা হিসেবে, মানে এতদিন যিনি বাবু ছিলেন তিনি তো এবার বাবা হয়েছেন। এবার দেখেছো আমাদের কথা শুনে না, বাবু আমাদের পাত্তা দেয় না, দেখেছো আজকালকার মেয়ে কিরকম ছোট ছোট জামা কাপড় পরছে, আমাদের কথা শুনে না, আমাদের বাড়ির কথা শুনে না, সিঁদুর পরে না, পড়া শাখা পলা করে না, তোমার মা আমায় কত প্রাথমিক রেখেছেন, উনি যে ওনার মার কথা কিছুই শুনতেন না, সেটা উনি ভুলে গেছেন ততদিনে। তো এবার কি ভদ্রলোকের রোল রিভার্স হয়েছে, উনি তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়েছেন। আজকে উনি তাইছেন, উনি বুঝতে পারছেন উনি কি করবেন। উনি তখন হয়তো অফিসের ফাইলে মুখ ডুবিয়েছিলেন, আজকে উনি রিটায়ার করেছেন বলে আজকে উনি খবরের কাগজ এবং টিভি চ্যানেলে মুখ ডুবিয়েছেন। তাহলে এই ভদ্রলোকের অবস্থাটা তুমি ভাবো, একই জীবনে উনি দুটো জীবনের সম্মুখীন হয়েছেন। তাহলে এই পুরুষ মানুষ তার কি করুণ অবস্থা। আমি বলছি না এই মানুষটি হয়তো কিন্তু কোনো মামলারও সম্মুখীন হননি, এই মানুষটি হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও হয়নি, বধূ নির্যাতনের কেসও হয়নি, সাধারণ একটা বাড়ি, কিন্তু আমি বলছি এটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়ির কথাই আমি বলছি। আমি এটা বিদেশেও যাচ্ছি না, কিছু হচ্ছে না, এটা আমি একটা সাধারণ ভারতীয় পরিবার বলছি। কিন্তু এই
ঝামেলা ফেস করেননি, কজন পুরুষ মানুষ, তুমি তো একটা ফেসবুক লাইভে যাচ্ছ, দেখো কজন পুরুষ মানুষ তোমাকে উত্তর দেন। অধিকাংশ বাড়ি কিন্তু এই প্রবলেমের মধ্যে দিয়ে গেছে বা যায় বা যাবে। কাজেই মেয়েরা কিন্তু জেনারেলি এই প্রবলেমটার মধ্যে দিয়ে যায় না, কিন্তু পুরুষ মানুষ যায় না। সেটার কারণে এটা করে অধিকারের লড়াইয়ের কথা আমি বলছি, এটা একটা সাধারণ কথা। আমি দেখেছি পুরুষ মানুষরা কিন্তু এটার মধ্যে দিয়ে যান, এবং এটা নিয়ে ওনাদের খুব কথা, হয়তো বন্ধু বান্ধবরা মিলে বলছেন হয়তো, কিন্তু খুব যে এটা তো উনি এটা দিয়ে বলতে পারছেন না, ধরো আমাদের মতো সংস্থার কাছে আসতে পারছেন না, কারণ এটা তো কোনো সমস্যা নয়, এটা তো একটা পারিবারিক ধারা চলছে, সেই ট্রেডিশন সমানে চলেছে আর কি। পারিবারিক ধারা একটা সমাজের কি বলবো তোমায় বুনন, একটা প্রেক্ষাপট চলছে। সেই কারণে আমি বলছি যে পুরুষ মানুষের মানে চিত্রটা কিন্তু একটু ডিফারেন্ট। পুরুষ মানুষের কথাটা কেউ বুঝতে চায় না, যে আর পুরুষ মানুষের জন্য তো বেসিক্যালি আমরা খালি বলতাম না যে মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না, কিন্তু না, বেসিক্যালি কিন্তু পুরুষ মানুষের তাই। এই কথাগুলো তুমি কোথায় গিয়ে বলবে? এ কিন্তু কোনো কমিশনে গিয়েও বলার কথা না, এ কিন্তু আমাদের কাছে এসেও বলার কথা না, তোমাদের চ্যানেলে বসেও কথা বলার কথা না, এগুলো কিন্তু কোথাও বসে বলার কথা না, কিন্তু এগুলো পুরুষ মানুষরা কিন্তু রেগুলার ফেস করে, প্রত্যেকে ফেস করেন, আমি বলছি। আমাদের একজন ফেসবুক লাইভ দর্শক বিপ্লব চক্রবর্তী, বিপ্লব স্যার, উনি জিজ্ঞাসা করছেন যে ম্যাডাম, এখন ছেলেদের ক্ষেত্রে বিয়ের পর 498 ধারাটি অযথা অপ্রয়োগ করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা দেখো যখন এসেছিল তখন কিন্তু সত্যি বলা হয়েছিল এটা মেয়েদের যাতে প্রয়োজনে লাগে। দেখো মেয়েরা যে অত্যাচারিত নন এটা তো আমি বলছি না, বা আমরা কেউ বলি না যারা পুরুষ অধিকার কর্মী। এখানে না আমাদের পুরুষ অধিকার কর্মীদের সঙ্গে, যদি তোমরা আমাদের পুরুষ বাদী বলো আমাদের খুব আপত্তি আছে তাতে, নারীদের নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে কিন্তু আমাদের একটা তফাৎ আছে। নারীবাদী যারা তারা কিন্তু প্রথমে বলে দেন সব পুরুষ মানুষ ধর্ষক, খুব আপত্তি এটাতে আমাদের, যে তাহলে আপনাদের তো বাবা আছেন, ছেলে আছেন, স্বামী প্রেমিক আছেন, তারাও তাই। আমরা পুরুষ অধিকার কর্মীরা কিন্তু কোনোদিন এই কথাটা বলি না, আমরা প্রথমে কিন্তু এটা বলি বহু মেয়েরা আছেন যারা আদৌ নির্যাতিত। আমি তোমার একটা কথা বলি, অনেক মেয়েরা আছেন এমন নির্যাতিত তারা কিন্তু কোনো কথা বলতে পারেন না, তাদের বাড়ি থেকেও এটা বলা হয় মানিয়ে নিই। কি সেন্সে আমি তোমায় বলতে, ধরো দুটো পলিটিক্যাল ফ্যামিলির মধ্যে বিয়ে হয়েছে, তার শ্বশুর এবং বাবার মধ্যে এমন একটা সম্পর্ক, স্বার্থেরও সম্পর্ক, মেয়ে যদি বাড়ি চলে আসে সেটা সহ্য না করে তাহলে কিন্তু তাদের দুজনের স্বার্থ বিঘ্নিত হবে, সেক্ষেত্রে মেয়েকে বলা হচ্ছে কি মানিয়ে নিই। আবার এমন ব্যবসার সম্পর্ক, সেখানে হয়তো মেয়েকে মানিয়ে নিতে হচ্ছে। আমরা কিন্তু বলি যে এগুলো কিন্তু হচ্ছে না এমন না, কিন্তু একদম স্বাবলম্বী শিক্ষিত মেয়েদের জন্য তাদের মিসইউজের কারণে এই 498A 90, কারণ দেখো 498A প্রথমে ছিল না, ছিল কিন্তু 498, অর্থাৎ তুমি এরকম কমপ্লেন করলেই তোমার শ্বশুরবাড়ির লোককে ধরে নিয়ে যাওয়া হবে, তখনই আসলটা শুরু হলো। এমন মিথ্যে এটা ব্যবহার শুরু হলো, বাধ্য হয়ে কিন্তু এটাকে 498A করা হলো, যে অর্থাৎ তুমি এটা বললেই কিন্তু গ্রেপ্তার হবে না। কেন হলো এটা? কারণ তোমরা এমন মিসইউজ শুরু করলে মেয়েরা। তো আমরা তো এটা বলি না যে মেয়েরা নির্যাতিত নন, মেয়েরা এখনো নির্যাতিত, এবং যারা জানবে সত্যিই নির্যাতিত তারা কিন্তু আজও অনেকেই ঠিক জানেন না যে এটা নিয়ে কি করতে হবে, এবং অনেকেই কিন্তু তাহলে অনেক অবস্থাপন্ন বাড়ির মেয়েরা, শিক্ষিত মেয়েরাও আছেন যারা কিন্তু মুখ বুঝে অত্যাচার সহ্যই করে যাচ্ছেন, তারা কিন্তু কোথাও যেতে পারছেন না নানান কারণে। কিন্তু একদল মেয়ে কিন্তু এটা এত মিসইউজ করছেন যে কারণে এটা একটা হাস্যকর জায়গায় পরিণত হয়েছে, এবং তার ফলে না যে মেয়েগুলো সত্যিই কিছু কিছু পাওয়া উচিত ছিল, বিচার বলো, মেনটেনেন্স বলো, তারা পাচ্ছেন না, কারণ কোর্টে না সব কিছু দিলে হয়ে যাচ্ছে। কোর্ট গেলেই হয়তো পেটাপিটি কেস, ও ওইটা তো সত্যি আবার এসেছে। তো যার ফলে না মেয়েদেরকে এটা বুঝতে হবে যে আমরা কিন্তু আমাদের মেয়েদেরকেই পিছিয়ে দিচ্ছি। পুরুষ মানুষের জীবন নষ্ট হচ্ছে, পুরুষ মানুষ অত্যন্ত আকান্তরে, সেটা তো একটা অন্য ব্যাপার, কিন্তু মেয়েরা যে মেয়েদেরকেই কত পিছিয়ে দিচ্ছে সেটা মেয়েদের বুঝতে হবে বিভিন্নভাবে। আজকে যে ফলস রেপ কেসে, তারপরে ফলস সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্পোরেটে, বিভিন্ন বড় বড় কর্পোরেট এখন মেয়েদের নেওয়ার আগে ভাবছে 10 বার, ডক্টররা ভাবছেন তাদের কাছে নার্স নিয়োগ করার আগে, উকিলরা তাদের জুনিয়র নিয়োগ করার আগে, এতে তো মেয়েরাই পিছিয়ে যাচ্ছেন আপনারা, তাই না? তাহলে মেয়েদেরকে এটা ভাবতে হবে সবার আগে যে আমরা এটা কি করছি। এদিকে আমরা বলছি আমরা এপার, এদিকে আমরা বলছি আমরা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, এদিকে আমরা সব জায়গায় সংরক্ষণ চাইছি, এদিকে আমরা সব জায়গায় সুবিধা আদায় করছি, এটা তো একসঙ্গে চলতে পারে না। বা এদিকে আমরা সারাক্ষণই আইনগুলো নিয়ে মিসইউজ করছি, সবগুলো একসঙ্গে হয় না। একটা রাস্তা বেছে নিতে হবে যে আমরা এটা করবো আর আমরা এটা করবো না, সব কিছু না একসঙ্গে হতে পারে, এটা খুব চিন্তার বিষয়। তো আপনি তো মেন্স ফোরামের একজন প্রেসিডেন্ট, আপনার কাছে অনেক এরকম পুরুষ মানুষেরা আসেন যারা নির্যাতিত বা যারা কথা বলতে পারে না, সেই বিষয়ে যদি আপনি আমাদের সাথে কিছু শেয়ার করেন। দেখো
আমি তো এমন তো না যে শুধু আমরা একা কাজ করি, মানে বাংলায়ও আছেন, ভারতবর্ষ জুড়েও আছেন, আরো অনেক সংস্থায় কাজ করে, তাদের সবার কাছেই লোকজন আসেন। পুরুষ মানুষ বা তাদের পরিবারের না একটা মেন সোশ্যাল স্টিগমা আছে কতগুলো জিনিসে, যে পুরুষ মানুষ কেন কথা বলতে পারে না। আজকে আমরা কিছু সংস্থা কাজ করার জন্য তবু কিছু কিছু আজকাল না অনেক বেড়েছে, লেখালেখিটা বেড়েছে, পুরুষ মানুষরা এগিয়ে আসছেন, কারণ কি আমরা নিরন্তর লেখালেখি করছি, কাজকর্ম করছি, তাই সোশ্যাল স্টিগমা যে পুরুষ মানুষ কথা বলে লজ্জা পায়। এই যে বলতো না আগে যে মেয়েদেরকে বাড়ি থেকে বলা হয় মানিয়ে নে, না না, ছেলেদেরকেও অনেক বলা হয়। আমাদের কাছে আসেন বলে আমরা জানি, বাবা মাও বলছে একটু মানিয়ে নে বাবু, মানে বাইরে বলছেন আসলে বৌমার না মাথাটা একটু বড়, মেয়ে ভালো, মাথাটা বড়, রেগে গেলে একদম কিছু এ করে না, আবার এমনি ভালো, আমাদের জন্য করে টরে, আমাদের ভালোবাসে, মানে কি বলতো এটা ওই যেমন মেয়ের ক্ষেত্রে বাবা মা বলছেন মানিয়ে নে, শ্বশুরবাড়ি ভালো, এমনি ভালো, কিন্তু ওই ওই আর কি বুঝেছেন তো, মানে একটু যা হয় আমরাও তো মানিয়ে নিচ্ছি। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিস বাবা মা বলছে, এবং বাইরের লোককে বোঝাচ্ছে বৌমা আমার খারাপ না, মাথাটা একটু বড়, রেগে গেলে একটু আজে বাজে কথা বলে, কিন্তু আমাদের ভালোবাসে, আমাদের কিন্তু এই সোশ্যাল স্টিগমা। ছেলেদের ক্ষেত্রে কতগুলো ভয় কি কাজ করছে আমি বলি, যেটা আমরা বুঝেছি এতদিনে, যে ছেলেদের জন্য যেহেতু কোনো আইন নেই, ছেলেরা ভাবে যে বউকে যদি মেনে না নিই, বউ যদি চলে যায়, প্রথম যেটা চলে যাবে আমার বাচ্চাটাকে নিয়ে চলে যাবে, কারণ পুরুষ মানুষ তো কাস্টাডি জেনারেলি বাচ্চারা পান না, খুব এক্সট্রিম কোনো পয়েন্ট না হলে বাচ্চাটাকে আর দেখতে পাবো না, বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, এরপরে বউ যদি কোনো মামলা করে ফেলে, তাহলে আমার চাকরিটা যদি না থাকে, আমার চাকরিটা নিয়ে যদি টানাটানি করে যায়, তাহলে কি হবে? এই যে মেন সোশ্যাল স্টিগমাগুলো, যে আমি তাহলে কি করবো তখন। তারপর একটা তো ভয় পান আমার বৃদ্ধ বাবা মা, তাদেরকে যদি, আর আমাদের দেশে পুরুষ মানুষের বিশেষ করে আরেকটা প্রবলেম আমি বড় দেখতে পাচ্ছি, কারণ আইন কানুন কিচ্ছু জানে না, কোনো পড়াশোনা করে না। মেয়েরা কিন্তু অনেক সজাগ, এবং জানলে একটা মেয়ে যখন এই কাজ করে তার অনেক আগে থেকে না সেটা সাপোর্ট সিস্টেম তৈরি করে। হয়তো দেখবে জয়েন্ট অ্যাকাউন্ট বেশিরভাগের তো হঠাৎ বা বিয়ে হওয়ার পরে তো ভীষণ একটা ভালোবাসা তৈরি হয়, জয়েন্ট অ্যাকাউন্ট, তারপরে তোমার জয়েন্ট সম্পত্তি, মানে বউয়ের বাড়ি হচ্ছে, আমার নামে লোন হচ্ছে, জয়েন্ট ফ্ল্যাট তৈরি হচ্ছে আর কি, মানে এগুলো না এতদিনের অভিজ্ঞতা আমাদের কাজ করার। আমি বলি যে আপনাদের কি এভাবে ভালোবাসা, মানে বেশি ভালোবাসা দেখানো হয়, মানে জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট সম্পত্তি, ওমা, মানে আমার ফোন বউ দেখছে সবকিছু, আমি বাড়ি ফেরার পরে আমার বউ সবকিছু ঠিক করছে, আমার বউ ফোন দেখে যে কি আমি সারাদিন করেছি, মানে কেন আমাদের মাথায় এগুলো ঠিক পরিষ্কার হয় না আর কি, সবকিছু জয়েন্ট, এভরিথিং, মানে আমার বলে আর কিছু নেই, একদম সব দেহি পদপল্লব উদাহরণ হয়ে গেছে আর কি। তো খুব ভালো, মানে বাবা মার আর কোনো প্রায় অনেকেরই অস্তিত্ব নেই লাইফে। বউ বলেছে বাপের বাড়ির কাছে ভাড়া নিতে হবে, বাপের বাড়ি থেকে চলে গেছি ভাড়া নিয়ে, সবটাই বউ তখন, তার বাইরে কিছু নেই। মানে কেউ কেউ তো বলছেন ডায়াগনস্টিক সেন্টার বানিয়েছি বউয়ের নামে, সব কিছু বউয়ের নামে, কারণ তখন তো বউ বিহনে জীবন অন্ধকার, তারপরেই তখন তখন গন্ডগোল। এইবার কি হচ্ছে, যখন গন্ডগোলটা শুরু হচ্ছে তখন তো দেখছি আমার হাতে আর কিছু নেই, জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে যাচ্ছে, লকার জয়েন্ট নামে ভালো না তো বউয়ের নাম হলে গয়না কিন্তু সরে গেল সব, এবং বউ কিন্তু কি করছে বলতো, সব জায়গায় তখন বলতে শুরু করেছে আমার উপর ভীষণ অত্যাচার হয়, আমার এই করে না, যেটাকে পিয়ার গ্রুপ বলে, নিজেদের বন্ধু বান্ধব তৈরি করা, সাপোর্ট সিস্টেম, সব কিছু, হয়তো উকিলের সঙ্গে কথাবার্তাও কমপ্লিট, ছেলের বাড়ি বা ছেলেকে কিন্তু কিছু জানে না, হঠাৎ বোল্ড ফ্রম দ্য ব্লু, বজ্রপাত, একটি হয়তো নোটিশ এলো বা সমন এলো বা কোনো কিছু এলো, কিছু বুঝতে পারছেন, বা ওয়ান ফাইন মর্নিং বউ তর্কি বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আর থাকবে না। তো আমি পুরুষ মানুষকে তাই বলছি যে আপনাদের কি এগুলো না করলে ভালোবাসার প্রকাশ হয় না? ভালোবাসা বা রেসপেক্ট এমন একটা জিনিস যেগুলো এগুলো দেওয়া হয় না, এগুলোর বাইরেও করা যায় ভালোবাসা বা রেসপেক্টের প্রকাশ, আপনারা এগুলোর থেকে বেরিয়ে আসুন। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ত্বরান্বিত করছে এই ধরনের জিনিসগুলোকে। কেন? যার যার হিসেজ হুজুর, আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্ট, আপনার সম্পত্তি আপনার আপনি কেন ওনার নামে সম্পত্তি করে আপনি কেন ইএমআই দিচ্ছেন? এরকমও আছে আমাদের কাছে অনেক হিস্ট্রি, বউ বয়ফ্রেন্ডকে নিয়ে সেই ফ্ল্যাটে থাকছে, উনি ইএমআই দিচ্ছেন, ভীষণ ভালোবাসা পরামর্শ হচ্ছে আর কি ওনার। তো আমার কাছে কথা যে বউ কিন্তু আগে থেকে সব রেডি করছেন, উনি কিন্তু কিছু জানেন। এই পুরুষ মানুষের যে সোশ্যাল স্টিগমা থেকে বেরোতে হবে, তাহলে হ্যাঁ আপনি যদি, আর আমরা কিন্তু আরেকটা জিনিস এতদিনে বুঝেছি, যে পুরুষ মানুষ সত্যি সত্যি বউকে নির্যাতন করে তিনি কিন্তু কোনো সংস্থার কাছে আসেন না, কারণ তার সেই সাহসটা কুলোয় না, একদম কুলোবে না তার কিন্তু সেই, কারণ উনি জানেন যে আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি, আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তারা কিন্তু ধরে ফেলবে, কারণ আমাদের কাছে আসলে না আমাদের কথা বলেন আমরা বুঝতে পারি মোটামুটি এতদিন কাজ করার কারণে। তো আমার এই সোশ্যাল স্টিগমা থেকে না বেরোতে হবে, মানে বেশিরভাগ পুরুষ মানুষের এটাই ভয় বাচ্চাটা নিয়ে চলে যাবে, আমার চাকরিটা নিয়ে যদি টানাটানি করে, কারণ এরকমও তো হয়েছে বিদেশে থাকা ননদের নামে কেস হচ্ছে, সেই ননদকে ধরে টান মারা হচ্ছে এখানে, তার ওখানকার চাকরিটা নিয়ে টানাটানি করছে, তাহলে কি একটা মেয়ে হয়ে তুমি আরেকটা মেয়ে তো সেই সর্বনাশ করছো। তো বিভিন্ন
গন্ডগোল। তো সেই সব কিছু মিলিয়ে না একটা হচ্ছে কি সমাজের না টেক্সচারটা চেঞ্জ হতে শুরু করেছে। আজকে পুরুষ মানুষ বলতে বিয়ে করবো না। এই যে হঠাৎ শুনলাম বউ নাকি বাড়িতে কাজ করলে পারিশ্রমিক দিতে হবে। তোমার তাহলে বাড়ি ভালো কাজের লোক রেখে নেবো। ছেলেরা এখন তাই বলছে দিদি তাহলে বিয়ে করবো কেন, ভালো কাজের লোক রেখে নেবো। এরপরে শুনছি খুবই খারাপ কথা, মানে নেটওয়ার্ক এখানে এরকম অনলাইন বসে বলছে দিদি এরপরে যদি বলছে ফিজিক্যাল রিলেশনের জন্য যদি টাকা দিতে হয় তাহলে আমি বিয়ে করবো কেন, তাহলে তার জন্য আলাদা আলাদা জায়গা আছে, সেরকম জায়গায় চলে যাবো। তাহলে তুমি যদি মনে করো বিয়ে তো একটা অন্যরকম সম্পর্ক, আমরা মনে করতাম তুমি একটা পবিত্র সম্পর্ক, একটা আত্মিক সম্পর্ক, তাহলে তার জন্য যদি মনে করা হয় যে আমার বউ কাজ করছে বলে বাড়িতে টাকা দিতে হবে, বউয়ের সঙ্গে ফিজিক্যাল রিলেশনে টাকা দিতে হবে, তাহলে আমার বিয়ে করার কি দরকার? তাহলে মেয়েরা আমরা নিজেদেরকে কোথায় নামাচ্ছি? বিয়েটা একটা আত্মিক সম্পর্ক, তাহলে তো আমার স্বামীও এটা চাইতে পারে। আজকালকার তো ছেলেরাও বদলেছে অনেক, তারাও তো বাড়িতে অনেক কাজ করে, মেয়েরাও যেমন বাইরে চাকরি করছে ছেলেরাও বাইরে চাকরি। এবং তুমি এটা ভেবে দেখো, এই যে আমরা খালি বলি না, আগেকার দিনেও তুমি দেখবে আমাদের বাবাদের জন্য কিন্তু কিছু কাজ বরাদ্দ ছিল। রবিবার হলে দেখবে বাবারা হয়তো জলের মিস্ত্রি, কলের মিস্ত্রি, বাজার করা, অনেক কিছু বাবাদের জন্যও ছিল। ছেলেরা যে বাইরের কাজ করতো না এরকম তো কোনোদিন ছিল না। আবার কারুর কারুর বাবারা তখনও বাড়ির অনেক কাজ করতেন। আমার নিজের কাকাকেই আমি দেখেছি বাড়ির পুরো ইস্ত্রি করার দায়িত্ব তার ছিল, আর অনেক কিছু পুরো বাজার করে এনে ধুয়ে তুলতেন তিনি। সেটা আগে হয়তো কম করতাম, আর এখনকার ছেলেরা তো সত্যিই প্রচুর কাজ করে, বলে তো লাভ নেই, আজকালকার ছেলেরা প্রচুর কাজ করে বাড়িতে। এরকম আমি বহু মেয়েকে জানি যারা রান্না বান্নাটাও ঠিক মতো করে না, তাদের বড়েরা করে সেটা। তাহলে সব বলে তো শুধু শুধু ফালতু কথা লাভ নেই, তারা বাইরেরও কাজ করছে ভেতরেরও করছে, মেয়েরাও করছে। আজকাল তো সেই কনসেপ্টটাই নেই। আর তুমি ইকুয়ালিটি দাবি করছো, এদিকে তুমি এগুলো করছো না। আমি ইকুয়ালিটি বলতে এটাই বুঝি, একটা জাস্ট কদিনের ঘটনায় বলি যে জোম্যাটো ছেলেটাকে যদি তুমি চটি মারো, তোমায় কিন্তু উল্টে থাপ্পড় খাওয়ার জন্য রেডি থাকতে হবে, কারণ তোমার জন্য জোম্যাটোর খাবারটা বিলাসিতা, তার জন্য কিন্তু এটা রুটি রুচি। কাজে তুমি যদি তাকে জুতো ছুঁড়ে মারো, সে কিন্তু সেলফ ডিফেন্সে একটা চট তুলতেই পারে। সেটাই তো ইকুয়ালিটি। আরে তুমি ইকুয়ালিটি ইকুয়ালিটি বলে চেঁচাচ্ছ, তাহলে তুমি ভাবছো কি করে তুমি এটা হবে না? ঢিলটি মারলে তো পাটকেলটি খেতে হবে ভাই, সেটাই তো ইকুয়ালিটি। ইকুয়ালিটি বলবো অথচ আমি ইকুয়ালিটি মানবো না। আমি বলছি ইকুয়ালিটি অথচ আমি ফাঁসির দড়ি গলায় নেবো না। আমাদের দেশে তো মেয়েদের ফাঁসি হয় না। তাহলে আমরা কি বলছি, আমাদের আর কোনো চাহিদা নেই, সব ল জেন্ডার নিউট্রাল হোক, সেটাই তো ইকুয়ালিটি। কেন তুমি 498 এ পুরুষ মানুষের শাস্তি হোক, ফলস 498 তাহলে মেয়েদের কেন হবে না? রেপ কেসে পুরুষ মানুষকে তুমি যা খুশি শাস্তি দাও, কিন্তু ফলস রেপ, এই যে 20 বছর বাদে ভদ্রলোক বেরোলেন, ধরা পড়লো তিনি করেননি রেপটা, তার সব শেষ হয়ে গেছে, বাড়ির সবাই শেষ হয়ে গেছেন, মারা গেছেন। তিনি এখন বেরিয়ে তিনি বলছেন আমার কাছে পৃথিবীটাই অন্যরকম 20 বছর বাদে, কোথায় যাবো আমি জানিই না উনি কোথায় যাবেন। তাহলে এবার কি হবে? সেই ভদ্রমহিলাকে কেন খুঁজে বার করা হবে না? তাহলে সেই ভদ্রমহিলাকে কেন এবার 20 বছর জেলে রাখা হবে না? সেটাই তো ইকুয়ালিটি। তাহলে মেয়েরা কেন এটার জন্য লড়াই করছে না? তবে তো আমি জানবো মেয়েরা সত্যিকারের সমান অধিকারের লড়াইটা চায়, তবে তো মেয়েদের সম্মান করবো আমরা, নাকি? তাই না? আমরা তো বলছি না পুরুষ অধিকার কর্মীরা যে সমান অধিকারের কথা বলো না। এদিকে কি আমাদের ছুড়ে ছুড়ে দেওয়া হচ্ছে কেন? স্বাধীনতোত্তর ভারতবর্ষে পুরুষ মানুষের জন্য কোনো কোম্পানি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে একটাও লাইন নেই। তখন তোমাদের লজ্জা করে না? তখন তোমরা কেন বলো না এই কথা? আর তোমাদের কি ছুঁড়ে ছুঁড়ে টাকা দেওয়া হচ্ছে, ছুঁড়ে ছুঁড়ে গণপরিবহনে খালি ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে, কেউ 3000, কেউ 1000, কেউ বিধবা ভাতা। তোমাদের লজ্জা করে না? তোমরা কি এত দয়া পাওয়ার যোগ্য? তোমরা তো ফিনান্সিয়ালি এম্পাওয়ার, তোমরা তো শিক্ষিত, তোমাদের লজ্জা করে না? তোমরা বলতে পারো না আমরা এগুলো চাই না? তোমাদের কত নিচু করতে হবে, করা হবে, আর তোমরা এগুলো মুখ বুঝে মেনে নেবে? রাইট রাইট। তো আমাদের কিছু কমেন্টস এসছে, শুনি কমেন্টস গুলো। একদম। বিপ্লব স্যার কমেন্ট করেছেন যে কোনো পুরুষ যদি নারী দ্বারা ডিপ্রাইভ হয় এন্ড পুরুষটি যদি পুলিশের কাছে না যেতে চায়, তবে কি করা উচিত? না যেতে চায় কেন? যেতে চাইবে না কেন? আমি এটা জানতে চাই। আমার এখানেই তো প্রশ্ন। আমার কথা ডেফিনেটলি প্রথম দিন গেলে পুলিশরা হাসেন, দ্বিতীয় দিনও হাসবেন, থার্ড দিনও যদি হাসেন, ফোর্থ দিন উনি হাসবেন না। এখান থেকেই তো শুরু হবে লড়াই। আজকে যদি পুরুষ মানুষের কমপ্লেন জমা হতে শুরু করে, একদিন না একদিন আইন বদলাতে বাধ্য, কারণ তারা ভাবতে শুরু করবেন এত কেন কমপ্লেন জমা পড়ছে। কারণ সমীক্ষায় দেখা গেছে পৃথিবী জোড়া যে 51.6% পুরুষ মানুষের কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে চলে বা ইমোশনাল ভায়োলেন্স হয়ে চলে ওয়াইফ এবং মহিলাদের দ্বারা। অবশ্যই ফিজিক্যাল ভায়োলেন্সটা কম, অবশ্যই কম, কিন্তু 51.6% ইমোশনাল ভায়োলেন্স হয় পুরুষ মানুষের সারা পৃথিবী জুড়ে। এবং তুমি জানবে পৃথিবীতে প্রত্যেক 6 জন পুরুষ মানুষের মধ্যে একজন পুরুষ মানুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তার মধ্যে 20, যেটা বিপ্লব বাবু বলছেন, 20 জনের মধ্যে একজন সেখানে কমপ্লেন করতে যান, বলেনি না কিছু। ওই যে সোশ্যাল স্টিগমা। কেন?
আমরা বলবো না কেন? আমি এটাই তো বুঝতে পারি না। আমি তো বরং আমাদের কাছে যারাই এসে বলি যে যান, হাসবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 4 নম্বর দিন কিন্তু ভাবে এই ভদ্রলোক কেন বাবা ঘুরে ফিরে আসছে। অবশ্যই উনি কমপ্লেন নিতে বাধ্য, এবং তোমার কনস্টিটিউশন কিন্তু এটা বলে না যে তুমি কমপ্লেন করতে যেতে পারো না। তুমি একজন নাগরিক হিসেবে ভারতবর্ষে তুমি নিশ্চয়ই যেতে পারো কমপ্লেন করতে। এবং আমাদের খুব একটা বড় পদক্ষেপ যে ডোমেস্টিক, তুমি কি এটা জানো যে সারা পৃথিবীতে ডোমেস্টিক মানে মেজর কান্ট্রিজে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় কোথাও কিন্তু পুরুষ মানুষ নেই। সেটা নিয়ে আমরা চিন্তা করছি যে এটা নিয়ে একটা বড় কিছু কিছু কান্ট্রিতে তবুও রেপ লটা জেন্ডার নিউট্রাল আছে, কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় কোথাও পুরুষ মানুষ নেই। সেটা নিয়ে একটা বিরাট আলোচনা শুরু হয়েছে। কেন নেই? কারণ সারা পৃথিবীতে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স পুরুষ মানুষের উপর আছে, গত 2019-এ একটা ইংল্যান্ডে এবং ওয়েলসে একটা হয়েছে, সেখানে বলছে 7,13,999 পুরুষ এক বছরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এক বছরে, তুমি ভাবতে পারছো? এবং ডোমেস্টিক ভায়োলেন্সে ভারতবর্ষে প্রত্যেক বছর প্রায় 98,000 পুরুষ মানুষ আত্মহত্যা করেন, সেখানে মহিলার সংখ্যা 31,000। কোথায় মহিলার সংখ্যা বেশি? ডাউরিতে। এবার ডাউরির প্রসঙ্গে আমি আসি। ডাউরি তো দেওয়াও অপরাধ, তুমি দিচ্ছ কেন? এবার আমি এরকম মেয়েদের জানি যারা বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা বাবার বাড়ি বেচতে পর্যন্ত বাধ্য করে, দিদির বিয়েতে দিয়েছ, আমায় কেন দেবে না? কারণ দিদির বিয়েতে দিয়েছিলে, না দিলে আমি শ্বশুরবাড়িতে মুখ দেখাবো কি করে? এতদিন হয়তো শ্বশুরবাড়ি পয়সাওয়ালা, যদি না দাও আমি কি করে শ্বশুরবাড়িতে থাকবো? আচ্ছা, দিদির বিয়েতে দিয়েছ, আমায় কেন দিল না? হলো তো। এইবার যখনই শ্বশুরবাড়িতে গিয়ে দেখলো মতান্তর হচ্ছে, ওইটাকে কিন্তু ডাউরি বলে চালাচ্ছে। তাহলে আমি কি মনে করি, ভারতবর্ষে কি ইমিডিয়েটলি চালু হওয়া উচিত? প্রিনুপ চালু হওয়া উচিত, প্রিনুপিটাল এগ্রিমেন্ট। আগে স্ট্যাম্প পেপারে সাইন হোক যে কি দিয়েছো, কি নিয়েছো, আর তুমি বিয়ের পরে কি যদি ডিভোর্স হয় কি তুমি পাবে। ইমিডিয়েটলি আমাদের এখানে চালু হওয়া উচিত, যেরকম বিদেশে হয়। ইমিডিয়েটলি প্রিনুপ চালু হওয়া উচিত। কেন হবে না? স্ট্যাম্প পেপারে সাইন করো তুমি, এই দেওয়া হয়েছে, আমি এই নিয়েছি। কারণ এখন তুমি বলছো বাবাকে বাড়ি ঘর বিক্রি করিয়ে পিএফ এর টাকা তুলিয়ে যে আমাকে দাও, দিদিকে দিয়েছো, আর তারপরে যেই তোমার ওখানে মতান্তর হলো ওটাকে তুমি ডাউরিতে করাচ্ছ। আমি এরকম জানি, নিজের চোখে আমি দেখেছি এরকম। একদম একদম। আকাশ লস্কর কমেন্ট করেছেন যে ম্যাডাম আপনি ঠিক বলেছেন, আপনার মতো যেন সবাই ভাবে এটাই চাইবো। আকাশ লস্কর জিজ্ঞেস করছেন অনিকা তুমি কি একমত ম্যাডামের সাথে? হ্যাঁ আকাশ, আমি ম্যাডামের সাথে একটা জায়গায় নিশ্চয়ই একমত যে যেমন ছেলেদের মধ্যেও ভেদাভেদ আছে, যেমন ছেলেদের মধ্যেও কিছু ছেলে খারাপ কিছু ছেলে ভালো আছে, তেমনি মেয়েদের মধ্যেও আছে কিছু মেয়ে খারাপ কিছু মেয়ে ভালো। কিন্তু তার জন্য কোথাও না কোথাও গিয়ে আমরা মেয়েরা অনেক সময় বলে যে ছেলে জাতটাই খারাপ, বা ছেলেরা অনেকে বলে যে মেয়ের জাতটাই খারাপ। সেটা উচিত নয়, একদমই উচিত নয়। এই জায়গাটায় এই পয়েন্টটায় আমি ম্যামের সাথে একদমই একমত। আর আরেকটা যে জায়গায় আমি একমত যে মেয়েরা যখন নিজেদের ইকুয়ালিটি দাবি করছে, যখন মেয়েরা নিজেদের বলছে যে আমরা এম্পাওয়ার্ড, আমরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তখন এই যে জিনিসগুলো এখন চলে আসছে পলিটিক্যালি, সেই জিনিসগুলো আমাদের নেওয়া উচিত নয়। এই পয়েন্টে আমি ম্যামের সাথে আরো অনেক কিছু আছে। তোমায় বলি, বিয়ের সময় আগে বলবে বা বিয়ের পরে পরেই বলবে যখন স্বাধীনতা চাই, তখন বলবে যে আমি তো ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়ালি, আমি তোমার কোনো কথা শুনবো না, আমার কিছু চাই না, আমি রোজগার করি, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি চাকরি করবো। যেই ডিভোর্সটার কথা উঠবে তখন বলবে মেনটেনেন্স চাই। কেন? একটা জায়গায় স্টিক করে থাকো, তখন চাকরি ছেড়ে দেবে বা লুকিয়ে চাকরি করবে মেনটেনেন্সটা নেওয়ার জন্য। আমি আরো কতগুলো কথা বলি, এই যে বলে না মেয়েরা খালি একটা ভোগ্যপণ্য। তুমি আমাকে বলো, তুমি তো নিজে একটা আধুনিক মেয়ে, ফেসবুকে যেই সমস্ত যে টিকটক না কি যে একটা ছিল আগে, বা যেইভাবে মেয়েরা নিজেদের ছবি দেয়, যেইভাবে মেয়েরা আপলোড করে ফেসবুকে জিনিসপত্র, তারপরে কি তারা বলতে পারে যে আমরা ভোগ্যপণ্য? তারা তো চায় এগুলো হোক। এবং সেগুলো যদি বিশ্বাস করো, আমি এটা নিজের চোখে দেখেছি, সেগুলোতে যদি লাইক এবং কমেন্ট না করে তারা না মোরস হয়ে পড়ে, ডিপ্রেসড হয়ে যায়। পয়সা দিয়ে সেগুলো লাইক কমেন্ট বাড়ায়, সে তাদের যেসব পোশাক, তাদের যেসব ছবি আর যেসব নাচ, তারপরে কি তারা সত্যিই বলতে পারে আমরা ভোগ্যপণ্য? তারা তো চাইছে এগুলো লোকে দেখে এরকম ধরনের কমেন্ট করে। না, আমি একটা জায়গায় আপনার সাথে একটু ডিসএগ্রি করব যে যদি মেয়েরা যে পোশাকগুলো পরে বা যেভাবে অ্যাপ ইউজ করে সেটা তাদের নিজস্ব চিন্তা ভাবনা, হ্যাঁ, বাট এটা বলা ভুল যে আমি ওই কথাটাই আবার রিপিট করব যে সব ছেলে খারাপ। আমি সব মেয়ে বলছি না, কিন্তু না একদম একদম আমি বলছি যেসব মেয়েদের কথা, যে তারপরে তারা যখন সুবিধা যেই দেখছে আর বনিবনা হচ্ছে না, উনি বলছেন না এক্স্যাক্টলি ওই পয়েন্টটা এটা কেন বলছো? আমার কিন্তু তাতে কোনো আপত্তি নেই যে কেন করছে, কিন্তু তাদের নিজস্ব ব্যাপার, ভালো লাগছে ডেফিনেটলি। কিন্তু যখনই তুমি তারপরে যখনই দেখছে ওটাতে একটা কোনো কারণে ভেসে গেল, তখনই বলছে আমি ভোগ্যপণ্য।
তখনই বলছে এই ছেলেটা আমাকে এই করেছে, তখনই বলছে ওই ছেলে। কেন? তুমি নিজের পয়েন্টে স্টিক করে থাকো যে আমার ইচ্ছে করেছে আমি করেছি। মেয়েরা কি বলছে? আমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, আমি এম্পাওয়ার, মাই বডি মাই চয়েস। তাহলে পুরুষ মানুষ সেটা বললে সে কেন লম্পটা দুশ্চরিত্র হবে? তাহলে সেও তো এম্পাওয়ার, সেও তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তার কেন অধিকার নেই বলার মাই বডি মাই চয়েস? তাহলে তখন সে কেন লম্পটা দুশ্চরিত্র? আমি এটা কিছুতেই বুঝতে পারি না। তাহলে তারও তো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, তাহলে সেও তো এটা বলতে পারে। দ্যাট ডাজন্ট মিন যে সে কোথায় কোথায় ব্রথেলে যায়। কেন? কিসের জন্য? আমরা যদি ইকুয়ালিটি চাইছি তাহলে আমরা সব জায়গায় ইকুয়ালিটি কথা বলবো, তাই না? পুরুষ মানুষকে আমরা করছি কি, পুরুষ মানুষকে কিন্তু একটা জিনিস দিয়ে আটকে দিচ্ছি। আমরা বলছি পুরুষ মানুষ যদি বলছে মাই বডি মাই চয়েস, তাহলে পুরুষ মানুষ খারাপ। আমরা মেয়েরা যখন একদম ছোট ছোট জামা কাপড় পরে বলছি মাই বডি মাই চয়েস, তাহলে আমরা এরপর সেটাতে আমার কিন্তু সেটা বক্তব্য নয়। মেয়েরা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, প্রচন্ড এম্পাওয়ার, তারা যা খুশি করুক, কিন্তু প্রপার সম্মানটা পুরুষ মানুষকে দিতে হবে। এবং যেটা তোমরা মনে করছো নিজেদের জন্য ঠিক, সেটা তাদের জন্য ঠিক বলো। সুন্দর, আই এগ্রি। বিপ্লব স্যার জিজ্ঞাসা করছেন আপনারা কি পুরুষদের কোনো কাউন্সেলিং করেন? হ্যাঁ, ডেফিনেটলি করে। আমাদের তো আছেন লাইফ কোচ আছেন, আমাদের চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্টরা আছেন যারা বাচ্চা সংক্রান্ত প্রবলেম হলে তারা পরামর্শ দেন, লিগাল কোঅর্ডিনেটরসরা আছেন। এবং বারবার বলে দিই, আমাদের লিগাল কোঅর্ডিনেটরসরা কিন্তু নট অ্যাডভোকেটস। তারা কি করেন যে অনেকে আমাদের কাছে আসেন না, হয়তো অ্যাডভোকেটরা অনেকদিন ধরে কেস ঘোরাচ্ছেন, বলছেন না কি হচ্ছে, তারা মানে না, এদেরকে তো মানুষের না একটা উকিল এবং পুলিশ সম্পর্কে দেখে খুব ভয় থাকে। যদি বুঝতে পারছেন, আর সত্যি তো বোঝেন না কিছু, যে আমাদের এই লিগাল কোঅর্ডিনেটর না তাদের ওইটা তৈরি করে দেন যে এই কাগজপত্রগুলো, হ্যাঁ এগুলো ঠিক আছে, আপনার উকিল আপনাকে ঠিকই করছেন বা বোঝাচ্ছেন, এগুলো একটু এইভাবে দিয়ে জিজ্ঞেস করবেন ওনাকে যে কেন এটা তো এতদিন ডেট হওয়া উচিত না, এটা কেন এরকম হলো, বা পুলিশকে দিয়ে এই কথাটা বলুন, মানে ওই ভয়টা কাটিয়ে দেওয়া। যে আপনি একজন স্বাধীন নাগরিক হিসেবে পুলিশের কাছে এই কথাটা বলতেই পারেন, বা আপনি উকিলকে, ভীষণ উকিলকেও ভয় পান, আপনি উকিলকে জিজ্ঞেস করতে পারেন যে আমার কেসটা কেন এরকম হয়েছে, এতদিন ধরে আমি ঘুরছি কেন, এরকম তো হওয়ার কথা না, বা আপনি এটা কি করলেন, আমার ডেটটা কেন এখনো পড়লো না, বা এটা কি আপনি তুলেছেন, এই কাগজটা তুলেছেন, মানে কি বলতো আমরা না এটার জন্য রেডি করে দিই ওনাদেরকে। আর আমাদের চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্টও যারা আছেন তারাও সেটা দিয়ে, বাচ্চা নিয়ে আপনি কি চান, আপনি কাস্টাডি মামলা করতে চান, আপনি ভিজিটেশন চান, নানা রকম হয় তো, যে আপনি কি চাইছেন, আপনি বাচ্চা যে আনতে চাইছেন কাছে, আপনি মেনটেন করতে পারবেন, মানে রাখতে পারবেন বাচ্চাকে আপনার বাড়িতে দেখালো। অনেকে না কি হয় বলতো, ইমোশনালি থাকে, আমি বাচ্চা কেন পাবো না, আমি কেন যদি বাচ্চা পাবো না। আমাদের প্রথম প্রশ্ন হয় যে বাচ্চা যে আপনি চাইছেন, আপনি কি বাচ্চা এনে নিজের কাছে মেনটেন করতে পারবেন? টাকা পয়সাটা কিন্তু সবসময় বড় কথা নয়। আপনার বাড়িতে কি সেই লোক আছে? আপনি যে অফিস যাবেন বা ব্যবসা করবেন, আপনার বাড়িতে কি সেটা দেখার মতো লোক আছে? সেই বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়ার, শিক্ষা শুধু না, সময়, তাকে স্কুল থেকে আনা, তাকে খাওয়ানো, তার সবকিছু করা। আপনার বাড়িতে আপনার বাবা মারা কি কোয়াইট কেটেবে, মানে বয়স্ক তো, তাদের কোয়াইট লেভেল মানে কিন্তু সময় পয়সা না, তাদের কি মানে সময় আছে, তাদের সুস্থ শরীর আছে, মানে এইগুলো না ওনারা ইমোশনালিটা খুব হয়ে যান, বুঝতে পারেন না। তাদেরকে সেই জিনিসটা প্রথমে ক্লিয়ার করানো, তাদের কি চাইছেন, কাস্টাডি চাইছেন না ভিজিটেশন চাইছেন, ওগুলো কিন্তু সব আলাদা আলাদা। এরা না কেউ বুঝতে পারেন না, সব জড়িয়ে যায়। যেমন দুদিন আগে এক ভদ্রলোক এসেছিলেন, ওনার ছেলে না একটু মেন্টালি এবং বউ চলে গেছে ছেলেকে ওনার কাছে রেখে। তো এবার বউ তো নিতে চাইছেই না, এবং যা বুঝলাম উনিও চাইছেন ছেলেটাকে যদি কোথাও হোম টমে রেখে দেওয়া যায়, কিন্তু কনফিউজড। হোমেরা ছেলেটা ক্লাস 10-এর পরীক্ষা দেবে, নিজের কাছে রাখবো না। আমরা ওনাকে বললাম যে আপনি বাড়িতে ভাবুন ছেলেটাকে কি করবেন, আমরা তাহলে হোমেরও সন্ধান দিতে পারি, আমাদের কাছে সেই চেনাও আছে যে একটু এরকম বাচ্চাদের রাখে, তারপরে যদি পড়াশোনা করাবে তাহলে আমি সেটা কথা বলছি আমরা। আপনি আগে নিজে ভাবুন কি করবেন, বাচ্চাকে নিজের কাছে রেখে এইভাবে চলতে চান, নাকি হোমে রাখতে চান, নাকি বউয়ের কাছে ফেরত দিতে চান। বউয়ের সঙ্গে কথা বলুন, বউয়ের সঙ্গে একটা ভীষণ বিবাদ এরকম নয়, তবে একসঙ্গে দুজনে থাকতে চান না, খুব ভালো কথা, কিন্তু আগে নিজে ডিসিশন নিন। তো আমরা না এইগুলো করি, এই কাউন্সিলিং গুলো আসা মানেই কিন্তু ভীষণ যে বউয়ের সঙ্গে মারামারি, ভীষণ ঝগড়া, এরকম কিছু নয়। আমরা কিন্তু এই ধরনের কাজগুলোও করি। আর আমরা যেটা একটা জিনিস ভীষণভাবে মেনটেন করি আমাদের মধ্যে, যে পুরুষ অধিকার আন্দোলন মানে কিন্তু মেয়েদের গালাগাল করা নয়, একদম নয়। এটা কিন্তু প্রথমে বুঝতে হবে, মেয়েরা তাদের নিজস্ব লড়াই লড়ে আজকে অনেক অধিকার পেয়েছেন, আইন পেয়েছেন, এবং পুরুষকে বুঝতে হবে তার কি প্রয়োজন, তার ওয়েলফেয়ার কিসে, তার কি কি চাই, তার জন্য কি কি করতে হবে। আমরা বারবার এটা বলছি যে মেয়েদের গালাগাল করে কিন্তু কোথাও পৌঁছানো যাবে না, কারণ মেয়েরাও অনেক লড়াই করে আজকে এখানে এসেছেন, সেটাকে সম্মান করতে হবে, সেখান থেকে শিখতে হবে, কিন্তু মেন ফোকাস রাখতে হবে পুরুষ মানুষের কি চাই, তাদের ওয়েলফেয়ার কিসে, তাদের জন্য কি দরকার, এবং আমরা সেই কাজটা কতদূর করতে পারছি।
পুরুষ মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং পুরুষ মানুষও কিন্তু খুব পুরুষ মানুষের শত্রু, হ্যাঁ, মেয়েরা কিন্তু শুধু মেয়েদের শত্রু নয়। আজকে একটা পুরুষ মানুষ বিপদে পড়লে অনেক পুরুষ মানুষের হাহারি অ্যাক্ট দেখেছি কিন্তু ফেসবুকে, এবং তারা কিন্তু যদি কোনো পুরুষ মানুষের ওয়াইফ তাকে পেটান এরকম শুনলে কিন্তু প্রচুর লোক হাসে, প্রচুর ছেলেরা হাসেন। হ্যাঁ, কাজে পুরুষ মানুষকে কিন্তু বুঝতে হবে আপামর পুরুষ মানুষের কিন্তু একটা খুব বিপন্ন অবস্থা পৃথিবী জুড়ে। কাজে তারা যদি না দাঁড়ান পাশে, যদি মনে করছেন আমার তো এটা নয় তাহলে কি আছে, মেয়েরা কিন্তু জেনারেলি এটা করেন না। কাজে পুরুষকে কিন্তু পুরুষের পাশে দাঁড়াতে হবে। আমরা মেয়েরা যতই ওনাদের জন্য লড়াই করছি লাভ নেই, পুরুষকে আগে পুরুষের কষ্টটা বুঝতে হবে। ওই আপনারা এই নারীবাদী পুরুষ মানুষদের নিয়ে না খুব প্রবলেম। তারা মনে করছে নারীদের পাশে দাঁড়িয়ে আর নারীদের খালি মানে তোল্লাই দিলে বোধহয় কিছু টিআরপি বাড়বে, কিন্তু সেটা কিন্তু বাড়বে না দাদা। যদি নিজের ঘরে আগুন লাগে সেদিন কিন্তু খুব বিপদ হবে। কাজে পুরুষ মানুষের পাশে কিন্তু দাঁড়াতে হবে। সেটা যদি না দাঁড়াতে পারেন তাহলে কিন্তু অ্যাটলিস্ট ইতিহাস আপনাদের ক্ষমা করবে না, এটুকু বলতে পারি। কারণ পুরুষ মানুষকে এই জায়গাটা থেকে বার করতে হবে, এবং তবেই কিন্তু একটা ভালো পৃথিবী গড়া সম্ভব হবে। কারণ নারীর অধিকারের লড়াইকে এতটুকু ছোট না করে এটা বলতে চাই, পুরুষ মানুষের অধিকারের লড়াইটা লড়ার কিন্তু এখন সময় এসেছে। এই সময়টা কিন্তু লড়তে হবে। কারণ পুরুষ মানুষের জন্য অন্তত কিছু আইন বদলের খুব দরকার, এক্ষুনি দরকার, নয়তো খুব প্রবলেম তৈরি হবে। আর যেটা হচ্ছে ছেলেরা বিয়ে করতে চাইছে না, আর লিভিনেও যেতে চাইছে না। কারণ লিভিনে এমন কিছু আইন করে দিয়েছে, লিভিনেও ছেলেরা যেতে চাইছে না। তারপরে বুঝতে পারছো তো, না খুব খারাপ দিকে সমাজ যেতে চাইছে, সেটা খুব ভালো কথা না, খুব আনন্দের কথা নয় সেটা। তারপরে মেয়েদের জীবনটা কিন্তু সবার আগে নষ্ট হবে, এটা মেয়েদেরকেও বুঝতে হবে। আর সেই নারীবাদী পুরুষ মানুষদেরকেও বুঝতে হবে, এইভাবে কিন্তু জীবন চলতেই পারে। একদম। বিক্রম স্যার কমেন্ট করেছেন যে রিলেশনশিপে মেয়েরা ছেলেদের বুঝতেই চায় না, তারা সবসময় রিলেশনশিপটাকে আগে রাখবে, একটা ছেলের পার্সোনাল কোনো সে থাকে না। এই ব্যাপারে কি বলবেন? প্রথম কথা বলবো, যেটা প্রথমেই আমি বললাম, কারণ পুরুষ মানুষ অতিরিক্ত দেহি পদকল্লবন দ্বারা হয়ে যায় প্রথম থেকে। কারণ পুরুষ মানুষ নিজের কোনো সে রাখতে চান না, আমাদের এতদিনের অভিজ্ঞতা এটা বলে। পুরুষ মানুষ প্রথম থেকেই না ভীষণ মানে সম্পর্ক তৈরির শুরু থেকে ভীষণ যোগ হুজুর হয়ে পড়ে। শুরু থেকেই তারা যদি এটা বুঝিয়ে দেন যে আমার বাবা মা আমি ছাড়বো না, আমার বাড়ি আমি ছাড়বো না, তোমাকেও আমার টার্মস এন্ড কন্ডিশনে বাঁচতে হবে। তুমি তাতে মামলা করবে, করো। তুমি যদি আমার ছেড়ে চলে যাবে, যাও। তুমি বাচ্চা নিয়ে যাবে, যাও। কিন্তু এটা যে পুরুষ মানুষ করতে পারছেন না। আর এমনি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আমি দেখেছি ছেলেরা সব বন্ধু বান্ধব ছেড়ে দিচ্ছে, নিজের পার্টি ছেড়ে দিচ্ছে, নিজের মদ খাওয়া ছেড়ে দিচ্ছে। সবই বলছি না মদ খাওয়া খুব ভালো জিনিস, কিন্তু আমার কথা হচ্ছে যে নিজেরও তার একটা জীবন ছিল। তো একটা মেয়েটার জীবনে আসার আগে তার তো একটা অনেক বছর ছিল, সে অবলীলায় সেটা ভুলছে কেন? আমি এটা বলতে চাই, প্রত্যেকটা মানুষ একটা ইন্ডিভিজুয়াল, সে তার ইন্ডিভিজুয়ালিটি ভুলে কেন ওখানে যাবে? আমি তো একটা মেয়েকেও সেটা ভুলতে বলছি না। আমি আমার ইন্ডিভিজুয়ালিটি ভুলে একটা সম্পর্কে কেন যাবো? কোনোদিন সেই সম্পর্ক দাঁড়াতে পারে না, কোনোদিন দাঁড়াতে পারে না। আর জানবেন একটা সম্পর্কে একটা মেয়েরা কিন্তু সিকিউরিটি খোঁজে সবসময়, এবং মেয়েদের এটা আজকের বলে না, চিরকাল এটা মেয়েদের মধ্যে ছিল। এবং আমাদের আজকে আইন হয়েছে তাই, চিরকাল মেয়েরা এরমই ছিল, আমাদের ঠাকুমা দিদিমাদের আমলেও ছিল। ওই ছায়াদেবীদের চরিত্রগুলো ভাবুন, সিনেমা তো জীবনেরই প্রতিফলন। রেণুকা রায়, বিনতা দেবী, শশীকলা, ললিতা পাওয়ার, এই সব সময় আমাদের জীবনে মেয়েরা এরকম তো ছিলই। মেয়েদের এটা আমাদের কোনো অন্যায় বা নেই, যার যার একটা জিনগত প্রভাব, মেয়েদের চরিত্র এটা, মেয়েরা চায় এটা, এই জিনিসটা। কিন্তু পুরুষ মানুষের ইন্ডিভিজুয়ালিটি ভুলবে কেন? পুরুষ মানুষ সবসময় চাইছে ঠিক আছে সংসারে শান্তি থাকবে, তাহলে এটাই হোক। কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালিটি ভুলছেন কেন? আপনারাও বলুন আমার একটা জীবন আছে, তুমি আসার আগে আমার এত বছরের জীবনটা তো এদের নিয়েই ছিল, কাজে তোমাকেও এটার মধ্যেই থাকতে হবে। আমিও তো তোমার জীবন ভুলতে বলছি না। আমার বক্তব্য যে আইন, হিন্দু নারী তার বাবাকে সম্পত্তি দিতে পারে, তাহলে হিন্দু পুরুষও বাবাকে কেন দিতে পারবে না? মামলা চলাকালীন স্ত্রী যদি বাবা তোমার স্বামীর বাড়িতে থাকতে পারে বলবে মামলা চলাকালীন আমিও তোমার বাড়িতে থাকবো, বলতে শুরু করুন না। বলতে কি ক্ষতি আছে? একটা মেয়ে তো বিয়ে করে সব পায়, আপনার টাইটেল থেকে শুরু করে যাবতীয় সব অধিকার। আপনি কি পাচ্ছেন? ভাবুন, আপনি তো কিছু পাচ্ছেন না, কিন্তু সব দিয়ে দিচ্ছেন। এই যে মেয়েরা আপনি বলছেন আমরা সব ছেড়ে আসছি, আরে তুমি তো সব পাচ্ছ, উল্টে এখন সঙ্গে বাপের বাড়িটাতেও তুমি পাও। বাপের বাড়িতে তো সব কিছুতে তোমার অধিকার আছে। তুমি তো বেশিরভাগ মেয়ে তখন অধিকাংশ সময় বাপের বাড়িতেই থাকে। কটা মেয়ে আসো, কারণ বেশিরভাগ এখন নিউক্লিয়ার ফ্যামিলি, সারাক্ষণ বাপের বাড়িরই শ্বশুর মানে বাবা মা সারাক্ষণই মেয়ের বাড়িতে। আর তারপর আজকাল একটা হয়েছে এটা বাচ্চা হয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ি ঘাড়ে চাপিয়ে দেওয়া। তো ছেলেরা কেন সেই ইন্ডিভিজুয়ালিটিটা বজায় রাখতে পারছে না? দেখবে তোমাকেও খানিকটা আমার টার্মস এন্ড কন্ডিশনে বাঁচতে হবে, আমিও খানিকটা তোমার টার্মস এন্ড কন্ডিশনে বাঁচবো। দুটো হলে তবেই ঠিক আছে, দুজনকেই কিছু কিছু ছাড়তে হবে।
Right. তবে একটা জায়গার মধ্যে পন্থায় আসবো। রাইট। নেক্সট কমেন্ট বিপ্লব স্যারের, যে এই সোসাইটিতে দেখা যায় বিয়ের আগে মেয়ের বাড়ির লোক ছেলেটির ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য চারদিকে খোঁজাখুঁজি করে। এই মেয়েটির বাপের মেয়েটির ব্যাপারে খোঁজ নিয়ে বিয়ে করাটা কি ঠিক? এই একদম ঠিক, অবশ্যই। আমরা তো বারবারই কথা বলছি, এবিপি ওয়েডিং অ্যাডভার্টাইজমেন্ট কি হচ্ছে যে ঠিক ছেলে ঠিকুতি কুষ্টি জেনে তবে মেয়েকে দেখতে পাঠিয়েছি, কেন? তাহলে উল্টোটা কেন হবে না? আমরা তখন সেটা নিয়ে কথা বলছি। কিন্তু এখানে আমার একটা কোয়েশ্চেন আছে ম্যাম। আমি জানি না, আমার আপনাদের মতো অতটা এক্সপিরিয়েন্স নেই, আমি আপনাদের থেকে বয়সে খুবই ছোট, কিন্তু আমি মোটামুটি যেটুকু দেখেছি যে বিয়ের সময় ছেলের বাড়ির লোকও তো মেয়েটির ব্যাপারে খোঁজ কে বোঝে? আমাদের কাছে আচ্ছা আসছে, তুমি জানো ম্যাডাম এর আগে 3 বার মেয়েটির বিয়ে হয়েছিল, একবার বাচ্চাও আছে, কিচ্ছু জানি না, বলেছিল এমএ পাস, দেখছি স্কুল ফাইনালও পাস করেনি। আমরা তো বারবার এই জিনিসটাই বলছি যে মেয়ের ব্যাপারে খোঁজ নিন, খোঁজ নিয়ে বিয়ে করুন। এই যে আগেকার দিনে হতো না যে বংশ পেডিগ্রি সব কিছু দেখে বিয়ে করা, সারাক্ষণ ছেলের ব্যাপারে কেন খোঁজ নেওয়া হবে? মেয়ের ব্যাপারে আপনারা কেন খোঁজ না নিয়ে বিয়ে দিচ্ছেন? আমি তো বুঝতেই পারি না। সেই পাড়ায় গিয়ে খোঁজ নিন, সে চাকরি করলে খোঁজ নিন, তার পুরোনো বন্ধুদের কাছে খোঁজ নিন। আমাদের কাছে এরকম উদাহরণ ভুড়ি ভুড়ি যে 3 বার বিয়ে হয়েছে আগে, এটা 4 নম্বর বিয়ে। আমরা তো বারবার বলছি কেন মেয়েদের ব্যাপারে খোঁজ না নিয়ে আপনারা বিয়ে দিচ্ছেন? দিদি বুঝতে পারিনি তখন, দিদি ছেলে তো প্রেম করে চলে এসেছে, বুঝতে পারিনি কেন? ছেলের উপর এটুকু কন্ট্রোল আপনাদের কেন থাকবে না? রাইট। বিপ্লব স্যার কমেন্ট করেছেন যে এখন ডিভোর্সের হার ভীষণভাবে বাড়ছে, বিকজ একজন মহিলা ইকোনমিক্যাল চাহিদা বেড়ে যাচ্ছে। এই ব্যাপারটায় আপনি কি বলবেন? না না, নট নেসেসারিলি ইকোনমিক্যাল চাহিদা বেড়ে না, সহ্য শক্তি উভয় পক্ষেরই কমছে। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে একা দুজনে মিলে একা থাকে। আগেকার দিনের কারণ ছিল কি একসঙ্গে থাকা হতো, দেখা সাক্ষাৎ কম হতো, বাড়ির বড়রা ছিল, একে অপরের দোষে ঢাকনা পড়ানো যেত, অনেক কিছু ছিল। ডিভোর্সের কারণ বাড়া শুধু ইকোনমিক্যাল চাহিদা না, ডিভোর্সের কারণ বহু রকম, নানান কিছুই, মানে বাপের বাড়ির অতিরিক্ত প্রভাব। তাই যে বললাম এই ছেলেরা প্রথম থেকেই এত বেশি ইয়ে হয়ে যাচ্ছে না, দেহি পদ পল্লব মধ্যে, তার যখন প্রেমের সময় এটা ভালো লাগছে, বিয়ের পর তার এটা ভালো লাগছে না, এই কন্ট্রোলটা। তার ফলে নানান জিনিসের প্রভাব আছে, একটা জিনিসের প্রভাবে তার মধ্যে ডিভোর্স হতে পারে না। কিন্তু আমি একটাই কথা পুরুষ মানুষকে বলবো যে আপনারা কিন্তু নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে বাঁচতে শিখুন। যতদিন ওই খালি আইনের ভয়, সবাইকে দেখছি বাবা মার সঙ্গে না থাকলে ফোন 98 করে দেবো, তুমি করো গিয়ে যাও। আজকাল তো এমনও নয় যে ফোন 98 হলেই আপনাকে ধরে নিয়ে যাবে, তাতেও তো একটা প্রমাণ দিতে হবে। এই যতদিন এই ভয় পাবে যে কথায় কথা ফোন 98 ভয় আর কথায় কথা সুইসাইডের ভয় দেখাচ্ছে বলে আপনারা যুবতুবু হয়ে বেঁচে আছেন, ততদিন কিন্তু আপনাদের এই প্রবলেম থাকবে। জানবেন 98% পুরুষ মানুষ এই ভয় যুবতুবু বাঁচেন, বাকি 2% যাদের নামে মামলা হয়ে গেছে তারা কিন্তু অনেক স্বাধীনভাবে বেঁচে আছেন, কারণ তারা অর্থনৈতিক হয়তো মামলা হয়ে গেছে, আর কিছু করার নেই। আর আপনারা 98% ওই ভয় যুবতুবু হয়ে বেঁচে থাকুন। কিন্তু একবার মাথা তুলে দাঁড়ান, একবার বলুন যে ঠিক আছে করো মামলা, দেখি কি হবে, মামলাই হবে তো। একটু সাহস করুন, যে পৃথিবীর তাদেরই যাদের সাহস আছে, আমি এখনো বারবার বলছি। অর্ণব বাসু কমেন্ট করেছেন যে অ্যাবসলিউটলি উই মাস্ট নট স্টিগমাইজ অ্যান এন্টায়ার রেস অফ অর্ণবকে ভাইস প্রেসিডেন্ট or community based on the wrong deeds of a few. We must stand by the victim and castigate the culprits irrespective of this. একদম, মানে আমার মত হচ্ছে যে সাহস করতে হবে, সাহস করে যদি বাঁচতে না শিখেন তাহলে কিন্তু এইভাবেই বাঁচতে হবে সারা জীবন। কিন্তু একবার সাহস করে মাথা তুলে দাঁড়ান, দেখুন আমি বারবার বলছি সবাইকে, দাদা আমরা এটা সবাইকে বলছি, কিন্তু একটু সাহস করুন। রাইট। 16th মে ইন্টারন্যাশনাল বয় চাইল্ড ডে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখো আমাদের এখানে ডিসক্রিমিনেশন শুরু কিন্তু ওই জায়গা থেকে, বাজেটে কিশোরীর জন্য খাদ্যের পুষ্টির সংস্থান হয় বা কিশোরের জন্য কিছু নেই, মানে ওই যে বলি যে মানে ভালো মা তৈরি হবে, টিংটিংয়ে বাবা তৈরি হবে। তো আমাদের এখানে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আছে, আমাদের দেশে ন্যাশনাল বয় চাইল্ড ডে নেই। আর কিছু বলার নেই, ডিসক্রিমিনেশন বুঝতে পারছো, তখন বয়রাই তো পরে মেন হবে, ওইখান থেকে ডিসক্রিমিনেশন শুরু হয়েছে। তো ইন্টারন্যাশনাল বয় চাইল্ড ডে 16ই মে। আমাদের ইচ্ছে আছে যে একটা দেখা যাক ভালো কিছু যদি করতে পারি, মানে কিভাবে কি করা যায় তার পরিকল্পনা চলছে। ইলেকশনটার জন্য আমরা একটু এখন স্থগিত রেখেছি পরিকল্পনা, নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো। কিন্তু পৃথিবীতে কিন্তু খুব বড় করে এটা পালিত হয়, হ্যাঁ, যে ওয়ার্ল্ড বয় চাইল্ড ডে যেটা। তো দেখা যাক কি হয়, মানে আমাদের হচ্ছে মানে থিঙ্ক ডিফারেন্টলি ফর মেন অ্যান্ড বয়েজ। বাচ্চাদের দিয়ে শুরু করো, বাচ্চা ছেলে, আমাদের এখানে বাচ্চা ছেলেরা না খুব ডিপ্রাইভ, তাদের জন্য কিচ্ছু নেই। আমাদের একটা বড় প্রজেক্ট এবছর সেভ দ্য বয় চাইল্ড, মানে এটা কিন্তু ভ্রূণ হত্যা নয়, এটা হচ্ছে জেলখানায় যে সমস্ত মা প্রেগনেন্ট অবস্থায় যান,
তাদের বাচ্চা হওয়ার পরে 6 বছরের পরে তাদের তো বাচ্চাদের আলাদা করে দেওয়া হয় তাদের সঙ্গে, তখন বাচ্চা মেয়ে যারা তাদের নেবার জন্য কিন্তু বহু এনজিও, বহু এমনি এরাও আসেন, দম্পতিরাও তাদের মেয়েগুলোকে নেবার জন্য। ছেলেদের নেওয়ার জন্য কাউকে পাওয়া যায় না, তাদের পড়াশোনা, তাদের নেওয়া কি হয়, তারা ওই জেলের মধ্যে হয় ক্রিমিনাল হচ্ছে, আবার দাদা হয়ে উঠছে সব। তো সেই সেভ দ্য বয় চাইল্ড এবছর পৃথিবীর একটা বড় প্রজেক্ট, তাদেরকে খেলাধুলার মাধ্যমে, এন্টারটেনমেন্টের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে যে তাদের একটা অন্য জীবন দেওয়া। তো আমাদের ভারতবর্ষে সেরকমভাবে এগুলো এখনো হয়নি, তো আমরা চেষ্টা করছি এটাকে যদি করতে পারি। কঠিন কাজ, কারণ টাকা পয়সা প্রচুর লাগে, কারণ যাদের পুরুষের অধিকারে তো গভর্নমেন্টেরও কোনো ফান্ডিং নেই, কোনো প্রজেক্টও নেই, এটা যার যার নিজের পকেট থেকে দিয়ে আমাদের করতে হচ্ছে। তবু দেখছি যদি কিছু কোথাও থেকে পেতে পারি, নিশ্চয়ই এটা বড় কাজ, কিন্তু মানে এটা একটা খুব বড় প্রজেক্ট এবছরের আমাদের সেভ দ্য বয় চাইল্ড। দেখা যাক কি করতে পারি, চেষ্টা তো নিশ্চয়ই করবো। লাস্টে আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের দর্শক বন্ধুদের জন্য কোনো মেসেজ যদি আপনি দেন। মেসেজ একটা এটাই বলবো যে সমান অধিকার চাইতে গেলে কিন্তু সংরক্ষণ চাওয়া যাবে না। সমান অধিকার যদি আক্ষরিক অর্থে চাইতে হয় তবে এটাই হোক, ভারতবর্ষের সমস্ত আইন লিঙ্গ নিরপেক্ষ হোক এবং পুরুষ এবং নারীর জন্য একই রকম আইন হোক, অর্থাৎ যে আইনে পুরুষ শাস্তি পান সেই আইনে কিন্তু নারীও শাস্তি পাবেন। কারণ আইন যদি হয় যে মানে পুরুষ মানুষ শাস্তি পাচ্ছে, তাহলে সেটা কিন্তু যদি অপরাধ যদি ভুল প্রমাণিত হয়, মানে পুরুষ করেননি, নারী ভুল মানে মিথ্যে মামলা দায়ের করেছেন, তাহলে তার জন্যও কিন্তু নারীর শাস্তি হোক। এটাই বলতে মানে সব আইন লিঙ্গ নিরপেক্ষ হোক, এইটুকুই আমাদের চাওয়া, আর কিচ্ছু চাই না। তাহলে দেখবেন এই যে মামলা, এই যে পুরুষ মানুষের ভয়ে ভয়ে বেঁচে থাকা সব ধার ধার করে কমে যাবে, একদম অন্যরকম হয়ে যাবে পৃথিবীর চেহারাটা। শুধু এইটুকুই বলতে চাই, আমরা আর কিছু চাই না, যে ভারতবর্ষের চেহারাটা তাহলে অন্যরকম হোক, মানে পুরুষ মানুষরা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারেন। বদ্ধ কিন্তু দেওয়ালে পিঠ ঠেকেছে, আর এটা কিন্তু খুব চিন্তার বিষয়। এই দেওয়ালে পিঠ ঠেকলে কিন্তু তখন কিন্তু মানে আমি এটুকু বলতে পারি, মানে ভারতবর্ষে আমার ভাইদের তরফ থেকে, যে দেওয়ালে পিঠ ঠেকলে কিন্তু খুব চিন্তার বিষয়। তখন কিন্তু আর বিনা যুদ্ধে নাহি দেবো সূচ্চাগ্রমে দিদি, এবং সেটার জন্য কিন্তু আমরা জান লড়িয়ে দেবো, এবং তখন কিন্তু আর কোনো কথা হবে না, আমরা বুঝে নেবো। আমি একটা কথা বলি শেষ করব, যে আমি হয়তো ম্যামের মতো এত এক্সপিরিয়েন্সড ভাবে এত কথা বলতে পারি না, বাট আমার ম্যামের কথা শুনে একটা জিনিসই মনে হলো, আর একটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে জেন্ডার ইকুয়ালিটি তখনই বোধহয় সম্পূর্ণভাবে হবে যখন রেসপেক্টের জায়গা বোথ সাইডে হবে, যখন মেয়েরা ছেলেদের যোগ্য সম্মান করবে এবং ছেলেরাও মেয়েদের যোগ্য সম্মান করবে, তবেই বোধহয় আমাদের সোসাইটি থেকে, আমাদের দেশ থেকে এই প্রবলেমগুলো শেষ হবে। তখনই বোধহয় জেন্ডার ইকুয়ালিটিটা মানে একদম সঠিকভাবে পরিপূর্ণতা পাবে। আমার তরফ থেকে এটুকুই বলা। আমরা আজকের মতো এখানেই শেষ করব, আবার ফিরবো অন্যদিন নতুন লাইফে। থ্যাংক ইউ।